নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু এপ্রিল মাস তুলা রাশির জাতক জাতিকাদের মন মানসিকতা কেমন থাকছে, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, শিক্ষা, সন্তান, প্রেম, দাম্পত্য, বিবাহ, ব্যবসা, কর্মক্ষেত্রে উত্থান পতন, কর্মপ্রাপ্তি, উপার্জন, এইসব বিষয়ে একটা সংক্ষিপ্ত এবং সম্যক ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার উদ্দেশ্য। যাই হোক, যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন, আমার দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। ইতিপূর্বে আপনারা আমাকে যথেষ্ট আশীর্বাদ করেছেন, সহযোগিতা করেছেন, তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। মূল আলোচনায় আমি প্রবেশ করছি। মনোযোগ সহকারে তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন, আলোচনাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন, কারণ এই এপ্রিল মাসে 5টি গ্রহ একটি রাশিতে অবস্থান করছেন একটা দীর্ঘ সময়, প্রায় 15 দিন। সুতরাং কালপুরুষ চক্রের যে গ্রহ আছে মোট 9টি, যদিও মূল 7টি গ্রহ রাহু কেতুকে ছায়া গ্রহ ধরা হয়, তার মধ্যে 5টি গ্রহ একটি ঘরে অবস্থান করায় একটু সমস্যা তৈরি হবে। আপনাদের বলতে পারি যে এক জায়গায় বহু মানুষ উপস্থিত হলে যেরকম একটা অস্বস্তি থাকে না, ঠিক অনুরূপভাবে একটি রাশিতে অনেক গ্রহাবস্থান বেশ কিছুটা অস্বস্তির পরিবেশ তৈরি করবে। সেই জন্য তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন, আজকের আলোচনা যেহেতু তুলা রাশি নিয়ে, আপনাদের কিন্তু আলোচনাটা পুরোটাই শুনতে হবে। যাই হোক, একটা কালপুরুষ চক্র আমার বোর্ডে আঁকা আছে। এই যে 7 নম্বর ঘর, অর্থাৎ কালপুরুষ চক্রের 1 নম্বর ঘর ধরা হয় এটা, তো সেই সুবাদে 7 নম্বর, যেখানে আমি 1 লিখে রেখেছি, এটি হচ্ছে তুলা রাশির ঘর। এর অধিপতি হচ্ছেন শুক্র। এবারে সেই শুক্র কিন্তু আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠে চলে গেছেন। তো 1 নম্বর ঘর থেকে আমরা কি আলোচনা করি না, তুলা রাশি যারা জাতক জাতিকা আছেন তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। যেহেতু শুক্র উচ্চাবস্থায় আছেন এবং ষষ্ঠ স্থলে আছেন, ষষ্ঠ স্থলে থাকা মানে ওখান থেকে রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি বিবেচনা করা হয়, তো রোগের জায়গায় আছেন। যেহেতু তিনি ষষ্ঠে চলে গেছেন, কিছুটা কিন্তু ইমিউনিটির অভাব ঘটবেই। এবং অন্যান্য গ্রহাবস্থান যা আছে সেখানে রাহু, শুক্র, শনি, রবি, বুধ বসে আছেন। রবি আবার 15 তারিখ চেঞ্জ করবেন রাশি। তো সেই সুবাদে দেখা যাচ্ছে হজম সংক্রান্ত, স্টোমাক রিলেটেড বেশ কিছু সমস্যা কিন্তু আপনাদের আসতে চলেছে। অ্যালার্জি জাতীয় কিছু সমস্যা আসতে চলেছে এবং সর্দি কাশি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোও আপনাদের কিন্তু আসতে চলেছে। তবে শুক্র উচ্চাবস্থায় থাকার সুবাদে বৃহত্তর কোনো কিছু ঘটবে না, এটুকু প্রত্যাশা। দ্বিতীয় ঘর সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, বৃশ্চিক রাশির ঘর। এর অধিপতি মঙ্গল। মঙ্গল কিন্তু 5 তারিখ থেকে প্রায় পুরো মাসটাই থাকছেন দশমে, অর্থাৎ কেন্দ্রে থাকছেন। অর্থাৎ আপনার সঞ্চয়ের অধিপতি এবং তিনি সপ্তমাধিপতি হয়ে কোথায় আছেন? দশমে বসে আছেন, কেন্দ্রস্থলে। আর যদিও এই জায়গাটা তার নিচস্থ স্থল, কিন্তু এটা স্বাভাবিক, ওখানে তিনি নিচস্থ হন। যেহেতু সঞ্চয়াধিপতি আপনার কেন্দ্রস্থ এবং আপনার সঞ্চয়ের স্থলে বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি আছে, রাহুরও একটা দৃষ্টি পড়ে আছে, সুতরাং দেখা যাচ্ছে সঞ্চয় কিন্তু আপনার হবে, কিন্তু মাঝে মধ্যে এটা কিন্তু ডিসব্যালেন্স হওয়ার সম্ভাবনা আছে। কিছুটা সময় আর খুব ভালো সঞ্চয় করছেন, আবার কিছুটা সময় সেটা ব্রেক করে গেল। সুতরাং এটাকে আপনাকে একটু কাজে লাগাতে হবে, বুঝে শুনে চলতে হবে। দিলে দেখবেন আপাতত কিছুটা সঞ্চয় যোগ অবশ্যই আপনাদের থাকছে। তৃতীয় ঘর পরাক্রমতার ঘর। এখানে একটা মজার জিনিস আছে, ওর অধিপতি হচ্ছেন বৃহস্পতি। তিনি কিন্তু অষ্টমে চলে গেছেন, অথচ তিনি ভালো ফল দেবেন। কারণ তৃতীয়পতি এবং ষষ্ঠপতি দুটোই কিন্তু দুস্থান হিসেবে ধরা হয়, উপচয় ঘর এবং দুস্থান হিসেবে ধরা হয়। সেখানকার অধিপতি হয়ে তিনি আবার দুস্থানে চলে গেছেন। এইখানে কিন্তু তিনি একটা ভালো ফল দেন। সুতরাং দেখা যাচ্ছে যে যোগাযোগ এই এপ্রিল মাসে আপনার কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। বিভিন্ন ক্ষেত্রে ভালো একটা যোগাযোগের জায়গা কিন্তু আপনাদের তৈরি হতে চলেছে। সাহসিকতা মোটামুটি
খারাপ থাকবে না, ভালো থাকবে। সাহসিকতা আপনাদের যথেষ্ট ভালো থাকবে, পরাক্রমতাও দেখা যাচ্ছে যে বজায় থাকবে। আর ভাইদের সাথে সম্পর্ক খুব একটা খারাপ যাওয়ার সম্ভাবনা কোনো দেখা যাচ্ছে না। এই হচ্ছে তৃতীয় ঘরের ফল। চতুর্থ ঘরের অধিপতি শনি, এবং এটি মকর রাশির ঘর, এর অধিপতি শনি ষষ্ঠে চলে গেছেন। সাধারণত পাপগ্রহগুলি দুস্থানে গেলে একটা ভালো ফল দেন, কিন্তু রাহুও পাপস্থলে আছেন, শনিও পাপস্থলে আছেন, দুজনে কিন্তু ভালো ফল দেওয়ার কথা, কিন্তু দুজনে বৃহস্পতির নক্ষত্রে বসে গিয়ে একটা শ্রাপিত যোগ তৈরি করে ফেলেছেন। সেই সুবাদে চতুর্থ ঘর থেকে যে বিষয়গুলো আলোচনা করা হয় তাতে কিন্তু একটা মিশ্র ফল পরিলক্ষিত হয়। চতুর্থ ঘর থেকে আমরা সুখ, যানবাহন, সুখ বলতে পারিবারিক যেটা স্বাচ্ছন্দ্য, যানবাহন, মা, গৃহ ইত্যাদি এই বিষয়গুলো আলোচনা করে থাকি। এবারে শনি তিনি ষষ্ঠে গেছেন, এবং ষষ্ঠে থাকার সুবাদে তিনি কিন্তু একটা মোটামুটি ভালো ফল দান করার চেষ্টা করবেন। এবারে শ্রাপিত যোগ থাকার সুবাদে দেখুন রাহুও ভালো ফল দেবেন, যেহেতু তিনি ব্যক্তিগত ষষ্ঠে, কিন্তু দুজনে একই নক্ষত্রের মধ্যে চলে এসে একটা শ্রাপিত যোগ তৈরি করে ফেলার সুবাদে এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের পারিবারিক স্বাচ্ছন্দ্য চলছে, হঠাৎ একটু সমস্যা দেখা দেবে। কারণ কালপুরুষ চক্রে বললাম না, একই ঘরে 5-5টি গ্রহ দীর্ঘদিন থাকার বলে বিভিন্ন যোগ তৈরি হয়ে গেছে। সেটা আমি যখন যাব আপনার ষষ্ঠ ঘর আলোচনায় সেখানে আমি বিশদে বলছি। তো একটা চলছে বেশ সুন্দর, হঠাৎ মাঝখানে একটা সমস্যা তৈরি হয়ে গেল, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য কিছুটা সময়ের জন্য বিঘ্নিত হয়ে গেল, বাট ওটা কিন্তু দীর্ঘ সময় থাকবে না। কারণ বৃহস্পতির একটা নবম দৃষ্টি অর্থাৎ পূর্ণ দৃষ্টি কিন্তু আপনার চতুর্থের উপর আছে। কিঞ্চিত বা কিছু সময়ের মধ্যে সেটা আবার মোটামুটি একটা ঠিক হয়ে যাবে। যারা যানবাহন ক্রয় করতে চাইছেন অবশ্যই সময়টা ভালো, হ্যাঁ ভালো মন্দ মিশিয়ে হবে। হয়তো কেনার পরিকল্পনা করছেন, হ্যাঁ যাবো, ওই দিন সব কিছু ঠিকঠাক করছেন, বাট দেখা গেল আর না আজকে হবে না, এরকম। কিন্তু ক্রয় যোগ আপনাদের আছে এবং ক্রয়ও করতে পারেন। যারা ঘর বাড়ি কিনতে চাইছেন অবশ্যই কিনতে পারেন, তবে কাগজপত্রগুলোকে একটু দেখে নেওয়ার দরকার আছে। খুব একটা খারাপ সময় নয় আপনাদের, কারণ তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু সময়টা খুব একটা খারাপ যাচ্ছে না। হ্যাঁ অনেকে হয়তো কমেন্ট করছেন যে ভালো যাচ্ছে না। আপনাকে বলি ম্যাক্সিমাম তুলা রাশির মানুষ অনেকটা বেটার, কিছুদিন আগের তুলনায় অনেক অনেক ভালো আছেন, অনেক ভালো সময় তারা কাটাচ্ছেন। সেক্ষেত্রে হ্যাঁ বেশ কয়েকজন হয়তো অল্প সংখ্যক মানুষের খুব একটা ভালো দেখতে পাচ্ছেন না তারা। সেক্ষেত্রে বলবো আপনারা আপনার জন্মকুণ্ডলীটাকে ভালো করে বিচার করিয়ে নেন, কারণ আপনার নিশ্চিতভাবে জন্মকুণ্ডলীতে গ্রহাবস্থান কিন্তু খুব একটা ভালো নয়। এভারেজ যদি একটা গ্রহাবস্থান থাকে তুলা রাশির জাতকদের অবশ্যই ভালো ফল পেতে হবে। হ্যাঁ বলবেন ষষ্ঠ গ্রহে, দেখুন ষষ্ঠ গ্রহে একটা জিনিস দেখা যাচ্ছে, ওখানে ভালো যোগও প্রচুর তৈরি হয়ে গেছে, খারাপ যোগও প্রচুর তৈরি হয়েছে। ষষ্ঠ থেকে যেগুলো বিচার করা হয় সেগুলো সাধারণত একটু আমাদের মেনে চলতে হবে। আমি যখন ষষ্ঠ আলোচনায় যাব নিশ্চিত বলবো। এবার তাহলে যানবাহন ক্রয় যোগ আছে, গৃহ নির্মাণ করতে পারেন, গৃহযোগ দেখা যাচ্ছে, এবং আর কি দেখা যাচ্ছে মায়ের শরীর। দেখুন মায়ের শরীর যথারীতি ভালো কিন্তু থাকছে, তবে আপনাদের একটু সচেতন হতে হবে। কারণ বললাম না কালপুরুষ চক্রে এটা একটা কি বলবো অঘটন বলতে পারেন, যেটা ঘটে একটা নির্দিষ্ট সময় অন্তর হয়, মাঝে মধ্যে হয়, কিন্তু এটার ব্যালেন্সটাকে নষ্ট করে দেয়। যে 9টা গ্রহ একটা 12টা রাশিতে একটা অবস্থান করা বিভিন্ন জায়গায় একরকম ব্যালেন্স থাকে, আর সবগুলো গুছিয়ে গিয়ে একটা রাশিতে অবস্থান করলো, তাহলে ব্যালেন্সটা একটু ডিসব্যালেন্স হওয়ার সুবাদে কিছু কিছু ক্ষেত্রে সামান্য কিন্তু সমস্যা অবশ্যই পরিলক্ষিত হচ্ছে। যাই হোক মায়ের শরীর ভালো থাকছে, তবে মাঝে মধ্যে একটু চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই বাঞ্ছনীয়। শুধু এই কারণে বলছি বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকার সুবাদে ভয় করার কোনো প্রয়োজন নেই। বাকি গেল প্রাথমিক শিক্ষা, অর্থাৎ একটা লেভেল পর্যন্ত, ধরুন উচ্চ মাধ্যমিক পর্যন্ত যারা পড়াশোনা করছেন তার মধ্যে আছে, তাদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ নয়, খারাপ যাবে না, মোটামুটি ভালোই যাবে। আর বাকি পঞ্চম, যেখান থেকে আমরা প্রেম, শিক্ষা, সন্তান বিবেচনা করে থাকি, কুম্ভ রাশি। এবারে কুম্ভ রাশির অধিপতি শনি ষষ্ঠে চলে গেছেন,
সেখানে রাহু সাতির যোগে আছেন। একটু মন মানসিকতা কিন্তু যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সমস্যা হবে, কিন্তু দেখা যাচ্ছে যে একটু দূরবর্তী ক্ষেত্রে যারা পঠন পাঠনে আগ্রহী তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খারাপ নয়। যোগাযোগ হবে, নতুন কোনো সাবজেক্ট চুজও করতে পারেন, নতুন কোনো বিদ্যা ভবনে, যে কোনো কলেজ হোক বা হোক, ইনস্টিটিউশন যাই হোক না কেন, সেখানে আপনি ভর্তি হতে পারেন, কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তবে মাইন্ডটাকে একটু স্থির রাখতে হবে, কারণ আপনার শিক্ষার অধিপতি তিনি কিন্তু শ্রাপিত যুগে চলে গেছেন। মনটা একটু চঞ্চল হতে পারে, আপনাকে একটু মনটাকে নিবদ্ধ করতে হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে উভয় পক্ষ থেকে। যদিও আপনার যে রাশির অধিপতি উচ্চ, রাহু সঙ্গে আছেন, ফলে প্রেম যারা নতুন করতে চাইছেন, রাহু যোগাযোগের কারক গ্রহ, শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ, প্রেমটা ঘটিয়ে দেবে। কিন্তু সেই রাহু আবার শ্রাপিত যোগে আছেন। আবার সেই রাহুর সাথে রবির একটা সংযোগ ঘটে, গ্রহণযোগ তৈরি হয়েছে। সেই রাহুর সাথে বুধের একটা সংযোগ ঘটে গেছে। এইভাবে প্রেমের ক্ষেত্রে যারা নতুন প্রেম করতে চাইছেন আপনাদের কিন্তু একটু ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। আর পুরনো প্রেমে যারা আছেন সময়টা খুব একটা খারাপ যাবে না, সাময়িক কিঞ্চিত উভয়ের মধ্যে বনিবনার অভাব ঘটলেও ঘটতে পারে। কিছুটা সময় অবশ্যই আপনাদের একটু মানিয়ে নিতে হবে। এবারে চলে যান সন্তান গ্রহণের পক্ষে কথা বলি। আপনাদের কিন্তু একটু ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার আছে। আমি বলছি সময়টা একটু অ্যাভয়েড করে যান, তাতে কিন্তু ভালো হবে। এবার ষষ্ঠ স্থল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অমনি সেখান থেকে আমরা রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি বিবেচনা করে থাকি, কিন্তু সেই ষষ্ঠ ঘরে মানে ক্রমান্বয়ে দেখা যাবে এক সময় চন্দ্র এসে 5টি গ্রহ অবস্থান করবে, তারপর চন্দ্র বেরিয়ে যাবে, আবার শনি, এইরকম মানে যে ঘটনাটাগুলো ঘটেছে এই মুহূর্তে চন্দ্র তো বেরিয়ে চলে গেছে, শনি ঢুকে গেছে, 5টি গ্রহ তৈরি বসে গেছে একটা আপনার ওই জায়গায়। সেখানে এবারে যোগগুলো বলি, এইখানে কতগুলো খারাপ ভালো যোগ তৈরি হয়েছে। রবি বুধ বুধাদিত্য যোগ একটা ভালো যোগ। রবি শনি খুব একটা ভালো যোগ নয়, এটাকে বিষ যোগও বলা হয়। শনি রাহু শ্রাপিত যোগ, অনেকে পিশাচ যোগ বলেন। রাহু রবি গ্রহণ যোগ তৈরি করেছে। আবার নিচস্থ বুধ উচ্চস্থ শুক্র নিজভঙ্গ রাজযোগ তৈরি করেছে। আবার দেখুন ওখানে ক্ষেত্র বিনিময়ে একটা সিংহাসন যোগ তৈরি হয়েছে বৃহস্পতি এবং শুক্রের মধ্যে। জড়ত্ব যোগ তৈরি হয়েছে রাহু বুধের অবস্থানে, বুধ ওখানে কিন্তু নিচস্থ অবস্থায়। তাহলে ষষ্ঠ ঘরে যেখানে রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি আলোচনা করা হয়, সেক্ষেত্রে এতগুলো গ্রহের অবস্থান, হ্যাঁ ভালো মন্দ ফল পাবেন। পুরনো যাদের মালি মোকদ্দমা চলছে হয়তো সেটা দেখা যাবে, কিছুটা ফায়সালার দিকে যাবে, এটাও ঠিক। আবার নতুন করে কোনো সমস্যায় জড়িয়ে আপনারা মালি মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন। বিশেষ করে যারা রাজনীতিতে আছেন, যেহেতু গ্রহণযোগ তৈরি হয়ে গেছে, আপনাদের বলবো একটু আপনারা সংযত থাকুন। এই সময়টা কিন্তু বিশেষ করে 14 তারিখ পর্যন্ত এপ্রিলের সময়টা কিন্তু খুব একটা ভালো নয়, আপনাদের একটু সংযত থাকতে হবে। বাক্যটাকে সংযত করতে হবে, নিজের যে আমিত্ববোধ অহংকার সেটাকে বর্জন করতে হবে, তবে গিয়ে আপনারা কিন্তু সময়টাকে আপাতত অতিক্রম করতে পারবেন। তারপর যখন আপনার রবি উচ্চ হয়ে যাবে 15 তারিখ থেকে, তখন আপনাদের আবার ভালো সময় আসবে। যাই হোক, আপনাদের বললাম যে সামাজিক ঝুট ঝামেলা থেকে একটু দূরে থাকুন। মালি মোকদ্দমা যে বিষয়গুলো ঘটতে পারে যেসব ক্ষেত্রে, সেখান থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, ঋণের সম্ভাবনা, গ্রহাবস্থান যদি আপনার জন্মকুণ্ডলিতে বাজে থাকে সেক্ষেত্রে আপনার ঋণ হওয়ার সম্ভাবনা আছে। আবার যদি গ্রহাবস্থান আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে, ঋণগ্রস্ত হওয়ার যোগ নেই, কারণ সঞ্চয় ক্ষেত্রটা খুব একটা খারাপ দেখাচ্ছে না। সেগুলোকে বিবেচনা করতে হবে আপনাদের। এবারে যাই হোক, ষষ্ঠ স্থল থেকে অনেক কিছু বিবেচনা করা হয়। এখানে বললাম যে যারা ড্রাইভিং করছেন তারা একটু সাবধানে করুন এপ্রিল মাসটা আপাতত। তারপর এই গ্রহ একটু এদিক ওদিক হয়ে গেলে, যদিও মে মাস পর্যন্ত আপনাদের অপেক্ষা করার দরকার আছে, তারপর গ্রহগুলো বেশ কিছুটা এদিক ওদিক হয়ে যাবে, এই রাহু বেরিয়ে যাবে সেখানে। আর
অন্যান্য গ্রহ এদিক ওদিক হবে পরে পরে, সেগুলো তখন কাজ দেবে, তখন সেগুলো কাজ দেবে। সপ্তম, আমরা বিবাহ, দাম্পত্য, ব্যবসা ইত্যাদি আলোচনা করে থাকি সপ্তম স্থল থেকে। সেক্ষেত্রে বলব যে সপ্তম স্থলে রবি যখন উচ্চ হয়ে আপনার রাশিতে দৃষ্টিপাত করবেন, রাজনীতি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো সময় যাবে। যারা ব্যবসা করছেন, আপনার ব্যবসাধিপতি মঙ্গল কেন্দ্রে চলে আসছে, কেন্দ্রাধিপতি হয়ে কেন্দ্রে চলে আসছে, দ্বিতীয় অধিপতি, এবং সেখানে রবি উচ্চ হওয়ার সুবাদে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো। তবে সেটা 14 তারিখের পর ভালো, অতি ভালো যাবে, আর 14 তারিখের আগেও ভালো যাবে বোঝা যাচ্ছে। তবে 4 তারিখ 5 তারিখ পর্যন্ত একটু ডিস্টার্ব হবে, তারপর কিন্তু ভালো যাচ্ছে। এটাই হচ্ছে। আর দাম্পত্য ক্ষেত্র, রবি সপ্তমে থাকলে খুব একটা ভালো ফল দেন না। সেক্ষেত্রে আপনার অহমিকা, আমিত্ব জাহির করার সুবাদে দাম্পত্যিক সামান্য চিড় আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, বিবাহ যারা করতে চাইছেন করতে পারেন, কোনো সময়টা খুব একটা খারাপ যাবে না, অবশ্যই বিবাহ করতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। তবে দাম্পত্যে একটু সমস্যা তৈরি হবে। আর ব্যবসা ক্ষেত্রে অবশ্যই ভালো, খারাপ দেখাচ্ছে না সেক্ষেত্রে, তবে না ভালোই থাকছে। এবারে অষ্টমে বৃহস্পতি, আমি আগেই বলেছি তৃতীয় এবং ষষ্ঠের অধিপতি হয়ে অষ্টমে যাওয়ার সুবাদে বৃহস্পতি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের অবশ্যই একটা ভালো ফল প্রদান করতে চলেছে। এবং তার দৃষ্টিগুলো যেখানে যেখানে পড়ে আছে, আপনার দ্বাদশে পড়ে আছে, আপনার দ্বিতীয় পড়ে আছে, আপনার চতুর্থে পড়ে আছে। বিশেষ করে দ্বিতীয় এবং চতুর্থে পড়ে থাকার সুবাদে যথেষ্ট কিন্তু একটা ভালো ফল তিনি দিচ্ছেন। অর্থাৎ পরিবর্তন একটা আসছে, যে পরিবর্তনের ফলে আপনার কিছু সঞ্চয় কিন্তু বৃদ্ধি হবে, এবং পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য, গাড়ি কেনা, বাড়ি কেনা ইত্যাদি যে বিষয়গুলো, এখানে কিন্তু একটা যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। আর একটু আগেই বলেছি হজম সংক্রান্ত, স্টোমাক রিলেটেড কিছু সমস্যা, মেদজনিত কিছু সমস্যা আসার সম্ভাবনা থাকছে আপনাদের। নবম স্থল, যেটা ভাগ্যস্থল, একটা গুরুত্বপূর্ণ জায়গা। নবমের অধিপতি অর্থাৎ মিথুন রাশির অধিপতি, এবং তিনি দ্বাদশের অধিপতি হয়ে ষষ্ঠে গেছেন। মূলত ভাগ্যাধিপতি ষষ্ঠ স্থলে নিচস্থ হয়ে গেছেন। দেখুন, এক্ষেত্রে একটু সমস্যা আছে। আবার সেখানে তিনি কিন্তু নিজভঙ্গ রাজযোগেও আছেন। ঘটনাটা কোথায় না, ভাগ্য আপনাকে পরিপূর্ণ সাথ দেবে না এই এপ্রিল মাসে। ভাগ্য পরিপূর্ণ সাথ দেবে না, এটাকে মাথায় রাখতে হবে প্রথমে। হ্যাঁ, কিঞ্চিত কিঞ্চিত সময়ে কিন্তু আপনারা ভালো ফল পেয়ে যাবেন, কিন্তু পুরো মাসটা যে একদম একটা থরোলি আপনাকে সাপোর্ট করবে সেটা কিন্তু নয়। এবং এই জায়গায় বলব, আপনাকে বুদ্ধি এবং বাক্যটাকে সঠিকভাবে কাজে লাগান, না হলে কিন্তু আপনার সমস্যা আছে। চলে আসি দশম, কর্মক্ষেত্র। মঙ্গল বসে আছেন এবং এখানে তিনি নিচস্থ, রাহুর একটি দৃষ্টি আছে। সুতরাং কর্মক্ষেত্রে হ্যাঁ যথেষ্ট ভালো, কর্মপ্রাপ্তি যোগও দেখা যাবে 15 তারিখের পর। কিন্তু কর্মক্ষেত্রে দেখা যাবে আপনার পেছনে কিছু কলকাঠি নাড়া হবে, সেটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে। শত্রুতা আসতে পারে আপনার কাজের সুবাদে, আপনার কাজের পারদর্শিতা আপনার কলিগদের মধ্যে একটু হিংসার বাতাবরণ তৈরি করবে, যেটা আপনাকে বুঝে নিতে হবে, বুঝে নিয়ে চলতে হবে। এটুকু হচ্ছে কর্মক্ষেত্রে। কর্মপ্রাপ্তি যোগ আছে এবং কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা একান্ত কর্তব্য। এবারে চলে আসি উপার্জন, যেটা আয়, লাভ। আপাতত 14 তারিখ পর্যন্ত একরকম দেখছি, খুব একটা ভালো নয়। আর 14 তারিখের পর দেখা যাচ্ছে আপনার কিন্তু উপার্জন বা লাভ যোগ যথেষ্ট ভালো, যথেষ্ট আয় করতে আপনারা পারবেন। অতএব আয়ের যোগ 14 তারিখের পর থেকে যথেষ্ট ভালো, বা লাভবান যোগও ভালো দেখা যাচ্ছে। এবারে ব্যয় ক্ষেত্র বলি, হ্যাঁ কিছু ব্যয়ও দেখা যাচ্ছে, কিছু ধর্মীয় ক্ষেত্রে ব্যয়, গুরুজনদের জন্য ব্যয়, এগুলো কিন্তু থাকছে, এবং কিছু গোপনীয় ব্যয় হওয়ার সম্ভাবনা আছে।
এই ছিল তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান গ্রহাবস্থান সাপেক্ষে আলোচনা। কিন্তু এই আলোচনা যে আপনার সাথে 100% মিলে যাবে তা কিন্তু নয়। আপনার জন্মকুণ্ডলীও নির্ভর করছে অনেকটা। সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার জন্মকুণ্ডলী যদি মোটামুটি একটা এভারেজ থাকে, খুব ভালো থাকার দরকার নেই, খুব সাধারণভাবে থাকে, তাতেও কিন্তু আপনি কিন্তু একটা ভালো ফল পেতে চলেছেন। বিশেষ করে তুলা রাশির জাতকদের একটা ভালো সময় চলছে, বারবার বলছি, এটা চলবেও। হ্যাঁ, সাময়িক কিছুটা সমস্যা তৈরি হয়েছে, আপনার ষষ্ঠে চলে গেছে। ষষ্ঠ কিন্তু আবার একটা প্রাপ্তিও বোঝায় কিছু কিছু জিনিসের। সেই ক্ষেত্রে আপনাকে বলবো যে হ্যাঁ, আপনি একটু চোখ কান খোলা রাখুন। সময়টা আপনার কিন্তু ভালো। এবারে সেই ভালো সময়টাকে কাজে লাগাতে হবে। খারাপ যেগুলো সামনে আসছে একটু বর্জন করে দিতে হবে, ভালোটাকে গ্রহণ করতে হবে, তাতে কিন্তু ভালো ফল পাবেন। আর আপনার যদি দেখা যায় যে না আপনার মিলছে না, আপনাকে বলবো আপনি কিন্তু কোনো জন্মকুণ্ডলীটাকে কোনো ভালো জ্যোতিষ দিয়ে বিচার করিয়ে নেন, বা আপনার বাস্তু সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ, আপনার গ্রহাবস্থানও দেখা যাচ্ছে এবারে যথেষ্ট আপনি ভালো ফল পাচ্ছেন না। জ্যোতিষ তো মিথ্যা নয়, যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা মিথ্যা নয়। তাইলে আপনার দেখা যাবে বাস্তু ভালো নয়, অথবা আপনার গ্রহাবস্থান খারাপ আছে জন্মকুণ্ডলীতে। একটু বিচার করিয়ে নেন এবং স্থায়ী প্রতিকার করিয়ে নেন, যেখানে আপনার ভালো লাগে, তাতে কিন্তু ভালো ফল পাবেন। কারণ গ্রহগণ একজন উপস্থিত আছেন আপনাকে ভালো ফল দেওয়ার জন্য, আপনি পাচ্ছেন না, তার মানে আপনার জন্মকুণ্ডলীতে কিছু ত্রুটি থেকে গেছে। যাই হোক, এবারে আমি বলি একটু ছোট্ট করে নক্ষত্র ভিত্তিক। 3টে নক্ষত্র নিয়ে এক একটি রাশি গঠিত হয়। এখানে দেখা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকারা চিত্রা, স্বাতী এবং বিশাখা, এই 3টি নক্ষত্র আছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা চিত্রা নক্ষত্রের যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু না, খুব একটা ভালো যাবে না। বিভিন্ন রকম বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। কারণটা বলি, শনি রাহু উভয়েই কিন্তু বৃহস্পতির নক্ষত্রে বসে গেছেন। দেখুন, আমরা যে আলোচনাটা করি মূলত 2-3-4টে গ্রহকে, বড় গ্রহ যেগুলো, সেগুলোর অবস্থানের ভিত্তিতে আপনাকে বেশি করে বিবেচনাটা আমরা করেই থাকি। এখানে দেখা যাচ্ছে শনি রাহু বৃহস্পতির নক্ষত্রে, সুতরাং সেক্ষেত্র থেকে একটু কিন্তু খারাপ ফল পেতে চলেছেন, নানাবিধ বিপদের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আবার স্বাতী নক্ষত্রে যারা আছেন তারা কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবেন, তাদের কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে স্বাতী নক্ষত্রের মানুষদের। কারণ তাদের সম্পদ তারা শনি রাহু বসে আছে, হঠাৎ কিছু প্রাপ্তি ঘটে গেলে ঘটে যেতে পারে। দীর্ঘদিনের প্রত্যাশা, সেটার অবসান ঘটবে এবং আপনি পেতে পারেন। আবার যাদের বিশাখাতে জন্ম, তাদের কিন্তু একটু মধ্যম ফল প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। যাই হোক, এবারে উপায় চলে আসি, কী কী করবেন আপনারা। এই ক্ষেত্রে বলবো, দেখুন, আপনার ষষ্ঠ স্থলে রাহু অবশ্যই পাপগ্রহ বসে আছেন, ভালো ফল দেন। তৃতীয়, ষষ্ঠ, একাদশে রাহু কিন্তু ভালো ফল দেন। যেহেতু সাপিক যোগে থাকছেন, অর্থাৎ রাহুর অবস্থানের ফলে অনেকগুলো খারাপ যোগ তৈরি হয়ে গেছে। বারবার বলছি, জড়ত্ব যোগ, আপনার সাপিক যোগ, গ্রহণ যোগ, এগুলো সব তৈরি করে ফেলেছে কে? রাহুর অবস্থান। সুতরাং রাহুকে একটু সন্তুষ্ট করুন, তাতে যথেষ্ট ভালো ফল পাবেন। আর সেরকম কোনো খারাপ দেখা যাচ্ছে না। হ্যাঁ, শনিকে একটু সন্তুষ্ট করুন, যেহেতু তিনি আপনার চতুর্থ এবং পঞ্চমপতি হয়ে ষষ্ঠে গিয়ে শ্রাপিক যোগে আটকে আছেন, তাকে একটু ঠিকঠাক করে নিতে হবে। শনি রাহুটা ঠিক করে নেন আশা করি। আর সেরকম হ্যাঁ, বুধ কিন্তু আপনার নবম এবং দ্বাদশপতি হয়ে যেহেতু ষষ্ঠে নিচস্থ, বুধটাকে ঠিক করা একান্ত কর্তব্য। আপাতত বুধ রাহু শনি এটাকে আপনারা ঠিক করে নেন। যারা দীক্ষিত নন তারা অবশ্যই প্রণাম মন্ত্র বলে আপনারা কিন্তু বিষয়টাকে
সন্তুষ্ট করার চেষ্টা করুন। হ্যাঁ, কিঞ্চিত ভালো ফল পাবেন, 100% ভালো ফল পাবেন এই কথা বলা যাবে না, অবশ্যই ভালো ফল পাবেন। তো বুধের প্রণাম মন্ত্র বলে বুধকে একটু প্রণাম জানান। যাই হোক, মন্ত্রটি বলছি, শুনুন এবং প্রণাম করবেন। সকালে বিছানা থেকে ওঠার সময়, আবার সন্ধ্যায় যখন শুতে যাবেন বিছানায়, বা কাজে বেরাচ্ছেন সেই সময় যদি পারলে করবেন, না পারলে না করবেন। হ্যাঁ, একটু প্রণাম জানান আমি যে বলছি ওইগুলো। প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শোষিনঃ সুতাম। এই বলে বুধকে প্রণাম জানান। আর বাকি বললাম, আর বুধ হয়ে গেল, বাকি রাহুকে একটু প্রণাম করতে হবে অবশ্যই। রাহু খুব গুরুত্বপূর্ণভাবে বসে আছেন। অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায় সুতং রুদ্রং তং রাহুং প্রণমাম্যহম। এই বলে রাহুকে প্রণাম জানান। আর বাকি শনিদেবকে প্রণাম জানান বা হনুমান চালিসা পাঠ করুন, তাতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন আর সেখান থেকে আপনারা যথেষ্টভাবে উপকৃত হবেন। তবু আমি শনির প্রণাম মন্ত্রটা বলছি। নীলাঞ্জন চয়প্রক্ষম রবি সুনং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তিয়া শনৈশ্চরম। শনিকে প্রণাম জানান। আপাতত ভালো ফল পেতে চলেছেন, এটুকু বলতে পারি। আর এগুলো করুন। আর বাকি রাহু গেল, বুধ গেল, হ্যাঁ শনি হয়ে গেছে, এইগুলো আপাতত করুন। মোটামুটি আমি বলছি তুলা রাশির ভালো সময় চলছে, কারণ আমাকে অনেকেই কমেন্ট করেছেন বা আমি খুব প্রত্যক্ষও করছি বিষয়টা নিয়ে। যথেষ্ট কিন্তু ভালো ফল পাচ্ছেন তুলা রাশির জাতকগণ। অতএব আপনি যদি না পেয়ে থাকেন, আপনাকে বললাম, পরামর্শ দিলাম, সেটা করুন। আর বাকি যারা দীক্ষিত মানুষ তারা বীজটা পাঠ করতে পারেন। বীজ আমি বলে দিচ্ছি আপনাদের, বুধের বীজ পাঠ করুন। ওং ব্রাং ব্রিং ব্রং সহ বুধায় নমঃ। ওং ব্রাং ব্রিং ব্রং সহ বুধায় নমঃ। এটি পারলে 108 বার, না পারলে 10 বার জপ করে ভক্তি ভরে বুধকে প্রণাম জানান। আর বাকি রাহুকে একটু প্রণাম জানান, অবশ্যই জপ করুন, প্রণাম জানান। ওং ভ্রাং ভ্রিং ভ্রং সহ রাহবে নমঃ। ওং ভ্রাং ভ্রিং ভ্রং সহ রাহবে নমঃ। এই বলে রাহুকে প্রণাম জানান। আর বাকি শনিকে আপনি অমনি প্রণাম জানাতে পারেন, না হলে আপনি ওং প্রাং প্রিং প্রং সহ শনৈশ্চরায় নমঃ বা শনয়ে নমঃ। ওং প্রাং প্রিং প্রং সহ শনয়ে নমঃ এই বলে প্রণাম করুন। তাতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। আশা করি তুলা রাশির জাতক জাতিকারা আমার এই আলোচনাটি সম্পূর্ণ শুনলেন। অতএব আলোচনা যদি কিঞ্চিত ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে উৎসাহ দেবেন এবং কমেন্টে কীরকম থাকলেন আমাকে জানাবেন। আপনাদের প্রয়োজনীয় আলোচনা উল্লেখ করবেন, আমি চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপিত করার। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।